আমাকে ফাঁসাতে চাস? আমাকে ব্ল্যাকমেল করতে চাস তুই? আজ তোকে পুরো খতম করে দেবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোর খুব লোভ হয়ে গেছে রে। আমি আসলে এমনটা করতে চাইনি। কিন্তু কি একটা কাজ করেছে শরীফ, যার জন্য হুমকি দিতে পারে? কার সাথে কথা বলছিল? কে সেই অজ্ঞাত লোক? কিন্তু ভাগ্য খারাপ যে মাথাটা নেওয়ার সুযোগ পাইনি। জানালার বাইরে স্লিপস ছিল, আমি ওকে ছোড়াটা দিয়ে দিই। আরও বের হওয়ার সময় মারুফের সাথে ধাক্কা লাগে, আর এই জন্যই মারুফের কবজির কাছে কেটে যায়। আপনারা শুনছেন আপনাদের প্রিয় কণ্ঠ সাহিত্য চ্যানেলটি, যেখানে শুনতে পারবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের সব ধরনের গল্পকথা, ভৌতিক, তান্ত্রিক, গোয়েন্দা, রহস্য, সকল ধরনের গল্পকথা শুনতে পাবেন আমাদের কণ্ঠ সাহিত্য চ্যানেলে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের আজকের গল্প কুশল মণ্ডলের কলমে কাটা মাথার কেলেঙ্কারি। বিভিন্ন চরিত্রে থাকছে বর্ণালী, দিগন্ত, দেবজ্যোতি, নাজবুল, তুষার এবং আমি ফাহাদ। গল্পটা যদি ভালো লাগে প্লিজ গল্পতে একটা লাইক করে দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে কাটা মাথার কেলেঙ্কারি। বুধবার সকালটা একেবারে কুয়াশায় ঢাকা। সূর্যের তো কোনো দেখাই নেই। তার উপরে নিজের হাতটা বাড়ালে তাও ঠিকভাবে দেখার জো নেই। এতদিন শীত ছিল ঠিকই, কিন্তু এতটা কুয়াশা ছিল না। এখন 6টা বাজে। এত সকালে নাজমুলের কখনো ওঠা হয় না। আজ ওঠার একটা বিশেষ কারণ আছে। আজ অভয়নগরে যেতে হবে, সেখানে একটা ইনভাইটেশন আছে। নাজমুলের থেকে মাত্র বছর চারেকের বড় বিখ্যাত গোয়েন্দা আরাজ চৌধুরী এর আগে একটা মস্ত বড় এজেন্সিতে জব করত। সেখান থেকে কোনো এক কারণে চাকরি ছেড়ে দেন তিনি, আর নিজেই প্রাইভেট ডিটেকটিভ সংস্থা খুলে বসেন। আর নাজমুল হুদা হয়ে যায় ওনার একমাত্র সহযোগী। এমনিতে অনেক ইনভাইটেশন পান তিনি, কিন্তু কাজের চাপে যাওয়া হয় না। এবারে হাতে কাজ ছিল না, আর যে বাড়ি থেকে ইনভাইটেশনটা এসেছে সেটা ওনার খুবই কাছের এক বন্ধুর বাড়ি, তাই আর না করলেন না। নাজমুলের থেকে বেশ আগেই উঠে পড়েছে আরাজ চৌধুরী। ওয়াশরুমের ভিতর থেকে পানি পড়ার শব্দ শুনে বোঝা যায় যে তিনি ভিতরে গেছেন। আরাজ চৌধুরী মিনিট 2 পরে ওয়াশরুম থেকে বের হলো। এই নাজমুল, যা যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। 8টায় ট্রেন, কিন্তু এটা না পেলে কিন্তু আর বিকেলের আগে ট্রেন পাবো না। তাড়াতাড়ি করে ব্রাশ, তোয়ালে আর সাবান নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় নাজমুল। কাজের লোক আজ খুব সকালেই খাবার বানিয়ে দিয়ে গেছে। একটা তোয়ালে দিয়ে দ্রুত হাত মুখ মুছতে মুছতে নিচের ব্যাগটা গুছিয়ে ফেললেন আরাজ চৌধুরী। তারপর খাবার টেবিলে গিয়ে নিজেই খাবার সাজাতে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে নাজমুল শুনতে পায় খাবার টেবিলের থেকে টুংটাং আওয়াজ আসছে। এ কি, আপনি কষ্ট করে সার্ভ করতে গেলেন কেন? আমি তো ছিলাম। আরে তাতে কি হয়েছে, আমি কি সার্ভ করতে পারি না নাকি? আর তাছাড়া আজ ফেসবুকে দেখছিলাম আজ নাকি সহকারীকে সাহায্য করার দিন। এই ফেসবুকের লোকজন ফারেও বটে, কোনোদিন এদের হাত থেকে মিস যায় না। 8টার অনেক আগেই স্টেশনে এসে পৌঁছায় ওরা। সাথে তেমন কিছু আনা হয়নি, মাত্র 2 দিনেরই তো ব্যাপার। 2 সেট পোশাক, পথে খাওয়ার জন্য কিছু শুকনা খাবার, আর আরাজ চৌধুরীর সাথে তার সবসময়ের সঙ্গী তার গোয়েন্দা ব্যাগ। যে ব্যাগে একজন গোয়েন্দার যা যা থাকা প্রয়োজন তার সবকিছুই এই ব্যাগে আছে। স্টেশনে বেশ ভিড় ঠেলে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো ওরা। একটু আগে এক চানাচুরওয়ালা সামনে থেকে চানাচুর বলতে বলতে ধীর পায়ে চলে গেল। সেই চানাচুরের মিষ্টি গন্ধ যেন এখনো মো করছে। দিনে এই রাস্তায় মাত্র 2টা ট্রেন চলে, অথচ যাত্রী প্রচুর।
তাই তো প্রতি ট্রেনেই অনেক ভিড় হয়। যে ফাঁকা জায়গাটায় ওরা দাঁড়িয়েছিল তা মিনিট 10-এর ভিতরেই লোকে ভরে গেল। সেখানে দাঁড়ানোটা বড় কষ্টকর হয়ে যাচ্ছিল। অবশেষে ট্রেনের ভিতরে ঢোকার জন্য পা বাড়ালো। বেলা বেড়েছে, কিন্তু বাইরে এখনো কনকনে ঠান্ডা। গায়ের চাদরটা একটু ভালো মতো গায়ে জড়িয়ে নিল নাজমুল হুদা, আর ভিড় ঠেলে এগোতে লাগলো ট্রেনের দিকে। প্রায় 20 মিনিট একবার 2 পা আগানো আর একবার 1 পা পিছানোর পরে ঠেলা খেতে খেতে ট্রেনে উঠতে পারল। ট্রেনে যেহেতু অনেক ভিড় হয়, তাই আরাজ চৌধুরী আগে থেকেই একটা ক্যাবিন বুক করে রেখেছিল। সেখানে একটা সোফা আর ছোট একটা টেবিল। লোকাল ট্রেন বলে তেমন আপ্যায়নের ঘন ঘটা দেখা গেল না। সোফায় ধপ করে বসে পড়ে আরাজ চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, বুঝলি নাজমুল, আর কোথাও না হলেও এই একটা জায়গায় ধনী গরিব সবাই সমান। কোন জায়গা? অফকোর্স লোকাল ট্রেনে। এখানে ধাক্কা খেতে গেলে ধনী গরিব উঁচু নিচু কিছুই হওয়ারই দরকার পড়ে না। আমি সবসময় বলি, আর আজও বলছি, গোয়েন্দাগিরির সাথে আপনার উচিত কমেডি শো করা। আমি হলফ করে বলতে পারি, আপনি কমেডি শো করলে একেবারে রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন। না, সব কিছু তো আর সবাইকে দিয়ে হয় না। ধর স্টেজে উঠে শেষে আর কোনো কমেডি খুঁজে পেলাম না, তখন কি হবে ভাব একবার। ভালো বলেছেন। কথা শেষ করতে না করতেই তীক্ষ্ণ চিকন স্বরে ট্রেন হর্ন বাজিয়ে দিল। চারদিকে যেন এতে কোলাহল আরো বেড়ে গেল। জানালা থেকে বাইরে চোখ ফেলে নাজমুল। সেখানে দেখা যায় একটা বিলেতি ধাঁচের লোক বড় একটা কালো ব্যাগ নিয়ে ভিড় ঠেলে ট্রেনের দিকে আসছে। মাথায় তার বাদামি টুপি, চোখে কালো চশমা। একটা জিনিস দেখে বড় আশ্চর্য হলো নাজমুল। ওর গায়ে মাত্র একটা ফিনফিনে টি শার্ট। এই শীতের ভিতরে একটা মাত্র টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে বুঝলো যে ও যে দেশ থেকে এসেছে হয়তো সেখানে এখানের থেকেও কয়েক গুণ বেশি শীত, যার কারণে এই শীত তার কাছে কোনো শীত মনে হচ্ছে না। এত মনোযোগ দিয়ে কি দেখছিস বলতো? না, তেমন কিছু না। একটা বিদেশি লোক দেখলাম, ওই ট্রেনের দিকেই এগিয়ে আসছে। গায়ে মাত্র একটা টি শার্ট। পরে বুঝলাম ওদের দেশের শীতের কাছে এই শীত কিছুই না। সেটাই তো স্বাভাবিক। দেখ, যে দেশে তাপমাত্রা সবসময় মাইনাসের কাছাকাছি থাকে, সেই দেশে এরকম ঠান্ডাই তো গরমকাল নাকি। কিছুক্ষণ পরেই আর একটা তীক্ষ্ণ হর্ন বাজিয়ে ট্রেন চলতে শুরু করলো। রাস্তার পাশের গাছেরা বিদ্যুৎ বেগে পিছনে সরে যেতে থাকে। একটা পাখি ট্রেনের সাথে ওড়ার চেষ্টা করছে, কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে তাকে আর দেখা গেল না। গাছপালা, সবুজ মাঠ, ঘরবাড়ি সব পিছনে ফেলে ছুটতে থাকে ওদের ট্রেন। পথে আর তেমন কিছু হলো না। এ পর্যন্ত 4টা স্টেশনে ট্রেন থেমেছে। নেক্সট স্টেশনে ওদের নামতে হবে। ঠিক তখনই ক্যাবিনের দরজায় নক করার শব্দ আসলো। একটু আগেই তো টিকিট চেক করে গেল, এখন তাহলে আবার কে? দেখো তো কে। নাজমুল উঠে গিয়ে দরজাটা খুলে দিল। তাতে দেখা গেল দরজার বাইরে দাঁড়িয়ে আছে একজন বিদেশি লোক। হঠাৎ নাজমুলের মাথায় এলো যে এ তো সেই বিলেতি ধাঁচের লোকটা। স্টেশনে তো একেই দেখেছে সে। অসম্ভব লম্বা লোকটা। দরজা থেকেও প্রায় 1 বিঘত উঁচুতে তার মাথাটা আস্তে করে রুমের ভিতরে গলিয়ে দিয়ে বলল, I am Steves. Is this your cabin? ইয়েস, দিস ইজ আওয়ার কেবিন। এনি প্রবলেম? No, everything is fine. Bye. See you. ক্যাবিনের ভিতর থেকে মাথাটা সাবধানে বের করে নিয়ে আস্তে আস্তে আবার চলে যায়। লোকটা চলে যাওয়া মাত্র আরাজ চৌধুরী একটা সিগারেট ধরায়। বেশ স্লো মোশনে জানালা দিয়ে বাইরে ধোঁয়া ছাড়ছেন। প্রচণ্ড বাতাসে সে ধোঁয়ার আর লেশ মাত্র দেখা যায় না। বেকুব শুধু আমাদের দেশের মানুষ না, বিদেশের লোকেও হয়। কেন হঠাৎ এই কথা কেন? যদি এটা আমাদের কেবিন না হয়ে থাকে তাহলে আমরা উঠেছি কেন, এটা আবার জানতে এসেছে। কি যেন নাম বললো, স্টাফ না কি যেন একটা।
জানতে চাওয়াটাও কি দোষের নাকি? আর এমনিও এসে তো আর গালাগালি করেনি, এসেছে জানতে চেয়েছে চলে গেছে, ব্যাস। সে আপনি যাই বলুন, লোকটাকে কেমন যেন আমার একটু তার কাটা মনে হয়েছে। তার কাটা বিদেশি। খুব ভালো বলেছো হে, তার কাটা বিদেশি। ঠিক 11টা বাজতে যখন 5 মিনিট বাকি, তখন অভয়নগর স্টেশনে ট্রেন এসে থামে। এখানে অবশ্য ওদের স্টেশনের মতো অতটা ভিড় নেই, শুধু কিছু লোক বস্তা প্রেটা নিয়ে বসেছে। আর 2-4 জন লোককে দেখা গেল পত্রিকা, পেয়ারা আর ঠান্ডা পানি হেঁটে হেঁটে বিক্রি করছে। এখানে বেশ রোদ, তাই চাদরটা খুলে ব্যাগে রাখলো নাজমুল হুদা। আরাজ চৌধুরী তার হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে ভ্রুকুচকে বলল, ঘড়ি বলছে 11টায় স্টেশনে আসার কথা ছিল, কিন্তু আমরা 5 মিনিট আগেই পৌঁছে গেছি। এখন অপেক্ষা আমার বন্ধু মাসুদের। সে তো রিসিভ করতে আসবে বলেছিল, কিন্তু এখন তো দেখছি না। চলুন ওই দিকটা গিয়ে ওয়েট করি, হয়তো আপনার বন্ধু এর ভেতর এসে পড়বে। চলো। স্টেশন মাস্টারের অফিসের পাশে দাঁড়ালো ওরা। এখানকার কিছু লোককে দেখা গেল ট্রেনের ভিতর থেকে ব্যাগপত্র নামিয়ে দিচ্ছে। কয়েকজন কুলি আবার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে নতুন গাড়ির কাছে। ঠিক তখনই সে বিদেশি স্টিভসকে দেখে চোখ আটকে যায় নাজমুলের। ট্রেন থেকে নেমে ওদের দিকে একবার আড় চোখে তাকালো, তারপর সোজা পাকা রাস্তা ধরে হেঁটে চলে গেল। মনে হলো যেন এই পথ তার আগের চেনা। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ ওদের নীরবতা ভেঙে একটা টুংটাং আওয়াজ তুলে একজন চাওয়ালা তার কাপ ফ্লাস্ক নিয়ে উপস্থিত হলো। এই 2 কাপ চা। জি আজ্ঞে বাবু মশাই। তাই চা বিক্রি করে সংসার চলে? হ্যাঁ, জি আজ্ঞে বাবু সাহেব, কষ্টে শিষ্টে চলে যায়। গরিব মানুষ, পেটে 2 বেলা 2 মুঠো ফেলতে পারলেই হলো। বলতে বলতে চাওয়ালা 2 কাপ চা এগিয়ে দেয় ওদের দুজনের দিকে। ওরা হাত বাড়িয়ে তুলে নেয়, কিন্তু অসাবধানতা বশে নাজমুলের হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে সশব্দে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। ইস, ক্যাপটা পড়ে গেল, কি করে ফেললাম তো। চাওয়ালা লোকটা যেন এতে কিছু মনেই করলো না। সে বেশ বাধ্য লোকের মতো মাটিতে উপুর হয়ে বসে কাপের ভাঙা টুকরোগুলো তুলতে তুলতে বলল, কোনো ব্যাপার না বাবু সাহেব, একটা কাপই তো ভেঙেছে, আমি আপনাকেই নতুন করে চা বানিয়ে দিচ্ছি। চা খাওয়া শেষ করার আগেই মাসুদ এসে হাজির হয়। একটা বাদামি রঙের ঢিলে ঢালা জামা ওর গায়ে, মাথায় বাবরি চুল, হাসি মুখে ওদের কাছে এসে হ্যান্ডশেক করলো। চল চল, গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ চাওয়ালা ভাই, এই নাও তোমার চায়ের বিল 20 টাকা, আর এই 50 টাকা দিলাম তোমার কাপের ক্ষতিপূরণ। আর এই 500 টাকাটা রাখো, বাড়ি যাওয়ার সময় আজকে ভালো করে বাজার করে নিয়ে যাবে। বাবু, আপনারা মানুষ না, আপনারা সাক্ষাৎ দেবতা। সূর্যের নরম আলো এসে ওই চাওয়ালার চোখে পড়ায় স্পষ্ট দেখা গেল যে ওই চোখ এতক্ষণে জলে চকচক করে উঠেছে। নাজমুল হুদা একবার খালি পিছনে তাকিয়েছিল, তখন ওই চাওয়ালা তার কাঁধের গামছা দিয়ে বারবার চোখ মুছছিল। অভয়নগর থেকে মাসুদের গ্রাম পুলকনগরে যেতে হবে, প্রায় 1 মাইলের মতো পথ। এই পথ যাওয়ার জন্য মাসুদ আগে থেকেই একটা ছাদ খোলা 3 চাকার গাড়ি ভাড়া করে রেখেছিল। গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করলো। পথটা একেবারে যাচ্ছে তাই, জায়গায় জায়গায় ভাঙাচূড়া। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বসে রইল সবাই। আমাদের এই অঞ্চলটা সবচেয়ে বেশি অনুন্নত, যেমন রাস্তাঘাটের দিক থেকে তেমনই এখানকার জনজীবনের দিক থেকে। এমন রাস্তার তো আমাদের ওদিকে অভাব নেই। আসলে মানুষ তো তেমন কিছু চায় না, একটু ভালো যাতায়াত, একটু জীবনযাপনের উন্নয়ন, 3 বেলার খাবার, এইটুকুই তো চায়। সামনে রাস্তা আরো ভয়াবহ বন্ধু। প্রায় 1 ঘন্টা প্রচন্ড ঝাঁকুনি খেতে খেতে ওরা একটা মস্ত বড় বাড়ির গেটের সামনে এসে থামলো। মাসুদের কথা মতো শেষের দিকটা রাস্তাটা একেবারে জঘন্য ছিল। শরীরের সমস্ত মাংসপেশি ব্যথা হয়ে যায় আরাজ আর নাজমুলের।
গাড়ি থেকে নেমেই একটা দীর্ঘশ্বাস ফেলে আরাজ বলল, এর থেকে তো হেঁটে আসা ভালো ছিল। যেন মনে হচ্ছে সারা জীবনের পাপের সাজা একদিনেই দিচ্ছে। এমন রাস্তায় গাড়িতে 2 বার আসা যাওয়া করলে শুধু এ জীবন কেন, আগামী 2-3 জীবনের শাস্তি একবারেই পেয়ে যেতে হবে। মাসুদদের বাড়িটা যেমন বড় ঠিক তেমনই সুন্দর। ঢোকার পথের দুধারে সুন্দর ফুলের গাছ আর পাতাবাহার লাগানো, পাশাপাশি 3টা ঘর। মাঝের ঘরটা দোতলা আর পাশের 2টা একতলা করে। উঠানে বেশ কয়েকটা চেয়ার টেবিল রাখা। একটি চেয়ারে একজন মুরব্বী গোছের লোক বসে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন মহিলা, যুবক আর একটা 9 থেকে 10 বছরের মেয়ে। বাড়ির এক কাজের লোক ওদের ব্যাগপত্র বয়ে নিয়ে ঘরে চলে গেল, আর ওরা দুজনে সেই লোকগুলোর সামনে এসে দাঁড়ায়। বাবা, এই যে আমার বন্ধু, সেই সাথে খুবই নাম করা গোয়েন্দা আরাজ চৌধুরী, আর সাথে ওর সহযোগী নাজমুল হুদা। আরাজ এই আমার বাবা, ওনার নাম আসাদুজ্জামান আসাদ। আপনারা দয়া করে বসুন। আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে মিলেমিশে থাকি। আমার বড় ভাই, ভাবি, ছোট ভাই, বড় ভাইয়ের শ্যালক সবাই এখানে উপস্থিত আছে। মাসুদ একে একে সবার সাথে ওদের পরিচয় করিয়ে দিল। মাসুদের এক বড় ভাই আছে, ওনার নাম মারুফ। স্থানীয় একটা পাটের ফ্যাক্টরির ম্যানেজার সে। তার স্ত্রী মহিমা আর একমাত্র মেয়ে সুমি। মাসুদ আর মারুফের ছোট ভাই মারজুক এখনো বিয়ে করেনি। আর একটা লোক ওদের সাথে থাকে, সে হলো মারুফের শ্যালক শরীফ। সে আপাতত কিছুই করে না, কাজ খোঁজ করার চেষ্টায় আছে। এছাড়া বাড়িতে এক চাকর রোকন আর এক চাকরানি পুতুল থাকে। পরিচয় পর্ব শেষ করে কিছু জল খাবার দেওয়া হয় ওদের। এরপরে মাসুদ ওদের একটা ঘরে নিয়ে যায়। সেখানে বিছানা চাদর বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। আরাজ, নে ড্রেস চেঞ্জ করে নে। ওই যে টেবিলের ওপরে তোদের ব্যাগপত্র রাখা আছে, ড্রেস চেঞ্জ করে একটু বিশ্রাম করে নে। অনেক জার্নি করে এসেছিস তো। মাসুদ এই বলে চলে যায়। ওরাও ড্রেস চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিতে যাবে, ঠিক তখনই দরজার কাছ থেকে একটা মানুষের ছায়া যেন বিদ্যুৎ বেগে সরে গেল। সেই দৃশ্য চোখ এড়ালো না আরাজের। নাজমুল, বাইরে দেখো তো কে এসেছে। আরাজের কথা শুনে নাজমুল ছুটে দরজার কাছে যায়, আর সে দেখে দরজার এক পাশে দেয়ালের কাছে ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে সেই 9 থেকে 10 বছরের মেয়েটি। নাজমুল ওর হাতটা খপ করে ধরে ফেলল। কে তুমি? আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিলে বুঝি? মেয়েটা কোনো কথা বলল না, তার পরিবর্তে ভয়ে আরো জড়সড় হয়ে পড়ল। নাজমুল ওর হাত ধরে রুমের ভিতরে নিয়ে এলো। মেয়েটাকে দেখে একটা হাসি দিয়ে আরাজ বলল, আরে এ তো আমাদের সুমি। তুমি লুকিয়ে কি করছিলে ওখানে? আমাদের সাথে দেখা করতে চাও তো ঘরের ভেতরেই চলে আসতে পারো। কথা বলতে বলতে হঠাৎ হাত ছাড়া পেয়ে এক ভো দৌড়ে সুমি ঘর থেকে বের হয়ে যায়, আর তার ছায়াটাও দেখা যায় না। আরাজ বেশ মজা পায় মেয়েটার কাণ্ড দেখে। বাহ, ভারী মিষ্টি মেয়েটা। হ্যাঁ, যাই হোক নাজমুল, যাও এবার একটু জিরিয়ে নাও, না হলে কিন্তু তোমার শরীর আর টানতে পারবে না। বলতে বলতে একটা লম্বা হাই তুলে বিছানায় টানাটান হয়ে শুয়ে পড়ে আরাজ চৌধুরী, আর তার পাশে নাজমুল। কয়েক মিনিট মাত্র, এর ভিতরেই আরাজ চৌধুরীর সুখ নিদ্রার নাক ডাকা শোনা গেল। যখন ওদের ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে, চারদিকে আবছা অন্ধকার। নাজমুল হুদা উঠে দেখে আরাজ চৌধুরী জানালা দিয়ে বাইরে কি যেন দেখছে। আপনি উঠে পড়েছেন? তুই যা মোষের মতো ঘুমোচ্ছিলি আর ডাকতে ইচ্ছে করলো না। নে এবার উঠে পড়। একটা জায়গায় ঘুরতে এসে এতক্ষণ শুয়ে থাকা ভালো দেখায় না, আর এমনি অনেক লোকজন এসেছে। চট। বাইরে বেশ অনেক লোকের সমাগম। উঠানটা আসার সময় ওরা খোলা দেখেছিল, কিন্তু এখন তার উপরে আর চারপাশে তাঁবু টানানো হয়েছে। কয়েকজন কর্মী লোককে দেখা গেল একটা কাঠের সাথে আরেকটা কাঠ জোড়া দিচ্ছে। হাতুড়ি আর লোহার ঠকঠক শব্দে চারিদিকে সরগরম হয়ে উঠল। উঠানের এক পাশে চেয়ারে বসে আছে মাসুদের বাবা আসাদুজ্জামান, আর তার পাশে দাঁড়িয়ে
মাসুদ কর্মীদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছিল। ওদের দেখে একটু হেসে মাসুদ বলল, কিরে, তোদের ঘুম ভেঙেছে? আমি একবার রুমে গিয়েছিলাম ডাকতে, তখন তোরা বেঘরে ঘুমোচ্ছিলিস, তাই আর ডাকাডাকি করিনি। হ্যাঁ, যা পরিশ্রম হয়েছিল তার উপর ঘুমটাও ভালো হয়েছে, এখন তাই একটু ফ্রেশ লাগছে। আচ্ছা, একটা কথা বলি ভাই, বাবার সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য এত বড় উৎসব আমি আগে কখনোই দেখিনি। আমার কাছে বড় অদ্ভুত লাগছে, কিছু মনে করবেন না প্লিজ। না না, মনে করবো কেন? এক এক অঞ্চলের রীতিনীতি এক এক রকম। আমাদের এখানে এই রীতি চলে আসছে প্রায় 150 থেকে 200 বছর ধরে, আর এখনও আমরা বংশ পরম্পরায় এই রীতিনীতি বয়ে নিয়ে চলেছি। আমার কিন্তু বিষয়টা বেশ ভালোই লাগছে, একসাথে রথ দেখা কলা বেচা দুটোই সেরে নেওয়া যাবে। মানে উৎসবও অ্যাটেন্ড করব, আবার এই সুযোগে এলাকাটাও ঘুরবো। সন্ধ্যা নামলে একটা টর্চ লাইট নিয়ে আশেপাশে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে যায় ওরা। বাইরে তখন ঘন অন্ধকার, আর সেই অন্ধকারকে কয়েক গুণ যেন বাড়িয়ে দিচ্ছিল এই শীতের কুয়াশা। পূর্ণিমার চাঁদের আলোকেও ঝলসে দিচ্ছে এই কুয়াশার চাদর। আচ্ছা, এই আসাদুজ্জামানের বাকি 2 ছেলেকে তো দেখলাম না। বিষয় সম্পত্তির ভাগ নিশ্চয়ই 3 ছেলে পাবে, তাহলে শুধু মাসুদকে দেখলাম কেন? বাকিরা কোথায়? হ্যাঁ, বিষয়টা আমার কাছে একটু আশ্চর্য মনে হচ্ছে, তবে হতে পারে তারা অন্য কাজে ব্যস্ত। বাড়িতে যা বড় আয়োজন, তাতে কাজের চাপ তো নেহাত কম নয়। শীতের রাতে এই কুয়াশা গায়ে মেখে আর বেশি দূর আগালো না ওরা। বাড়িতে ফিরে এসে রাতের খাবারটা খেয়ে নেয়। কর্মীদের খাবার ছিল ভাজি আর ডাল ভাত, কিন্তু ওরা বিশেষ অতিথি বলে ওদের জন্য স্পেশাল ব্যবস্থা হয়েছিল। আস্ত কই মাছ ভাজি, ইলিশ মাছ রান্না, ডিম রান্না। রুমে একটা আরাম চেয়ার ছিল, সেখানে শুয়ে শুয়ে একটা সিগারেট ধরালো আরাজ চৌধুরী। বেশ আরাম করে টানতে টানতে সে বলল, বড় বেশি খাওয়া হয়ে গেছে, এত বেশি সচরাচর খাওয়া হয় না, কি বলো? হ্যাঁ, বেশি খাওয়ার একটা কারণ হতে পারে ভালো রান্না। আমার কাছে তো সব রান্নায় দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, রান্নাটাও বড় ভালো ছিল। তা বুঝলি নাজমুল, ভাবছি ডিটেকটিভ থেকে অবসর নিয়ে বিদেশ ভ্রমণেই বেরিয়ে যাই, কি বলিস? আমি আর বাকি থাকি কেন? আমাকেও আপনার সহযোগী করে নিয়ে গেলেন না হয়? তুই যাবি আমার সাথে, তা তো তোর দ্বারা হবে না, কারণ তোর পিছু টান আছে। শোন, যে পুরুষের পিছনে নারী থাকে সে কখনো মুক্ত হয় না, সব সময় তার ভিতরে পিছু টান থাকেই। আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, আমার পেছনে কোনো নারী নেই। আপনি বৃথা আমাকে সন্দেহ করেন সব সময়। আমার তারও উল্টোটা মনে হয়, আপনার নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড আছে, কিন্তু আপনি সবসময় আমার কাছ থেকে তাকে লুকিয়ে এসেছেন। দেখ যদি খুঁজে পাস। এমনিও এখানে ডিটেকটিভ হিসাবে তো কোনো কাজই করছিস না, কাল সকাল থেকে লেগে পড়, বুঝলি? আপনি পারেনও বটে। হায়, শুয়ে পড়, অনেক রাত হয়েছে, কাল একটু সকাল সকাল উঠবো, বুঝলি? দুজনে শুয়ে পড়ে। বাইরে অনেক রাত পর্যন্ত কর্মীরা কাজ করে চলে যায়, আর গোটা বাড়িটা নীরব হয়ে যায়। পরদিন সকালে একটা আশ্চর্য ঘটনা ঘটে। খুব সকালে মাসুদের ভাঙা গলার শব্দ শুনে ঘুম ভাঙে আরাজের। এই 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 নাজমুল, ওট ওট ওট, বাইরে বোধহয় কিছু একটা হয়েছে। কি হয়েছে? আরাজের সাথে ধরফরিয়ে ওঠে নাজমুল, আর বেশ ব্যস্ত পায়ে দুজনে বাইরে বের হয়ে যায়। বাম পাশে যে ঘরটা, তার ভিতর থেকে শব্দ আসছে। ওরা ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় বাড়ির প্রায় সবাই একটা দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করছে। মাসুদ কাদো কাদো হয়ে গেছে পুরো। বাবা, বাবা কি হচ্ছে তোমার? দরজা খোলো বাবা। বাবা, বাবা, সব ঠিক আছে তো? মারুফ জোরে জোরে দরজায় চাপড় মারছিল। ওরা দুজনে এগিয়ে গেল সেই দিকে। দেখ না বাবা, দরজা খুলছে না। সেই সকাল থেকে ডাকাডাকি করছি, কিন্তু বাবার কোনো সারা শব্দ নেই। এমনিতেই বাবা আমাদের সবার থেকে আগে উঠে যায়,
জানি না কি হয়েছে। এই একটা কাজ করতো, দরজাটা ভেঙে ফেল। আমার কেন জানি না একটু সন্দেহ হচ্ছে। বেশ অনেক চেষ্টার পরে দরজা ভাঙা গেল, কিন্তু ঘরের ভিতরে যা দেখা গেল তার জন্য ওখানের কেউই প্রস্তুত ছিল না। সারা রুম জুড়ে রক্তের স্রোত, আর রুমের ঠিক মাঝখানে পড়ে আছে একটা কাটা মাথা। হ্যাঁ, একটা কাটা মাথা। আর মাথাটা মাসুদের বাবা আসাদুজ্জামান আসাদের। মাসুদ দরজার কাছেই সশব্দে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়ে ছেলে যারা ছিল তারা সব পিছু সরতে সরতে ঘর থেকে বেরিয়ে এলো। শুধু দাঁড়িয়ে রইল মারুফ আর মারজুক। মারজুক অজ্ঞান মাসুদের বুকে মাথা দিয়ে কাঁদতে থাকে, আর মারুফ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। এত সব হাসি, আনন্দ, উৎসব সবকিছু মাটি হয়ে যায়। সমস্ত বাড়ি জুড়ে কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণের ভিতরে স্থানীয় পুলিশ এসে যায়। একটু দূর থেকে তাদের দেখছিল নাজমুল আর আরাজ। আরে আশিক না? আরাজ যেন একজন পুলিশকে চিনতে পারলো আর ব্যস্ত পায়ে তার দিকে এগিয়ে গেল। নাজমুলও আর কোনো প্রশ্ন না করে তাকে অনুসরণ করলো। আরে আশিক, তুই এখানে? আরে আরাজ যে, আজ কত বছর পর তোর সাথে এইভাবে দেখা হবে এ আমি কল্পনাও করিনি। ও হ্যাঁ, আমি গত 2 মাস ধরে এই অভয়নগর থানায় এসআই হিসেবে আছি। তোর কি খবর? এখনো কি গোয়েন্দাগিরি চলছে নাকি? হ্যাঁ, ওই ছাড়া আমার আর কি আছে বল। নেশার মতো হয়ে গেছে, আর ছাড়তে পারি না কোনো মতেই। এটা আমার এক বন্ধুর বাড়ি। আজ একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু দেখ কি থেকে কি হয়ে গেল। কি মনে হয় কারা খুন করতে পারে? তুই কি কিছু আইডিয়া করতে পারছিস? না রে, আমি এখনো ওইভাবে ভাবিনি। সত্যি বলতে ভাবার সময়ও পাইনি। এমনিও মাসুদের মুখের দিকে তো আর আমি তাকাতেও পারছি না। তোর মতো এত পোড় খাওয়া গোয়েন্দাকে যখন সাথে পেয়েছি, তখন দেখিস এই কেস খুব দ্রুতই সলভ করে ফেলবো। তুই আবার চলে যাওয়ার কথা ভাবিস না কিন্তু। না, তা হয়তো আর হবে না। যা বুঝছি, মাসুদের জ্ঞান ফিরলেই পুরো দায়িত্ব আমার উপর পড়বে। আর কথা বলতে পারছি না রে, বুঝতেই তো পারছিস সব। থাক, শীঘ্রই দেখা হবে। কাটা মাথার ছবি তুলে নেওয়া হলো, আর শেষে ফরেন্সিক রিপোর্টের জন্য নিয়ে যাওয়া হলো। সেই সাথে রক্তের স্যাম্পল, পায়ের দাগ আছে কিনা, রুমে অন্য কোনো প্রমাণ আছে কিনা, সবকিছু আশিক একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। তারপরে কালো সরকারি জিপে উঠে সে ভাঙাচোরা রাস্তা ধরে চলে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো। আজ বড় মেঘলা চারিদিকে। সকাল থেকে রোদের কোনো লক্ষণই নেই। এত বেলা হয়েছে কিন্তু এখনো বেজায় শীত। খাওয়া দাওয়া, এত লোকজন, এত আনন্দ, সব এক অজানা ঝড়ে উড়ে গেল। নাজমুল, চলো আমরা বাইরের দিকে যাই। পরিবারের লোকদের একটু একা থাকতে দেওয়া উচিত। চলো। আরাজ নাজমুলকে নিয়ে বাড়ির বাইরে চলে যায়। ভাঙা রাস্তা পেরিয়ে একটা সুন্দর ঘাট বাঁধানো পুকুর, তার পারে একটা বসার জায়গা আছে। সেখানেই বসেছে ওরা। সারাদিনে একটুও রোদের দেখা পাওয়া যায়নি, কিন্তু শেষ বিকেলে মেঘের ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে এই বসার জায়গাটায় পড়েছিল। বুঝলে নাজমুল, সম্পত্তির জন্যে কাউকে খুন করা কিন্তু অস্বাভাবিক না। আর যেহেতু আসাদুজ্জামানের মতো এত বড় প্রভাবশালী সম্পত্তি, সেখানে তো কোনো প্রশ্নই আসে না। আর হ্যাঁ, এখন কিন্তু সন্দেহটা আরো গাঢ় হচ্ছে। কোন সন্দেহটা? ওই যে দেখলাম না আমরা, অনুষ্ঠানের সব তদারকি মাসুদি একাই করছে, কিন্তু সেখানে বাকি 2 ভাইকে কোথাও দেখা যাচ্ছে না। ওদের পারিবারিক কোনো সমস্যা আছে কি? তদন্ত করতে হলে এসব বিষয় ভালো করে জানতে হবে। এই অবস্থায় এসব বিষয় জিজ্ঞাসা করাটা একটু দুঃখজনক। আর কিছু করার নেই নাজমুল, আমাদের জানতেই হবে। এইভাবে প্রভাবশালী ব্যক্তিটিকে মারার পিছনে যদি পরিবারের কারুর হাত থাকে, তাহলে ভয়ের কারণ আছে বই। এমনকি ঘরের শত্রু অনেক সময় বাইরের শত্রু থেকে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। অনুষ্ঠান উপলক্ষে যে তাঁবু টানানো হয়েছিল, সেই তাঁবুর নিচে রাতে সবাই বসলো। কারো মুখে বিন্দুমাত্র হাসি নেই।
শোকে স্তব্ধ হওয়াটাই তো স্বাভাবিক। আরাজ চৌধুরী একটু গলাটা ঝেড়ে আস্তে আস্তে বলল, দেখুন, স্বাভাবিক মৃত্যু হলে মেনে নেওয়া যায়, কিন্তু এটা যেহেতু খুন, এক্ষেত্রে আপনাদের উচিত খুনিকে ধরার চেষ্টা করা। যিনি মারা গেছেন তিনি আপনাদের কারো বাবা, কারো শ্বশুর, আবার কারোর প্রতিবেশী। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশের কথা জানি না, আমার বাবাকে যে খুন করেছে তাকে তুই ছাড়বি না। এই দায়িত্ব তোকে নিতে হবে আরাজ, প্লিজ। ইটস ওকে মাসুদ, আমি আছি তো। আমি আমার সব দিয়ে চেষ্টা করব, তবে তার জন্য আমাকে সব কিছু জানতে হবে। যাদের কাজ তাদের এই করতে দেওয়া ভালো নয় কি মাসুদ? এসব 2 টাকার গোয়েন্দাদি খুন খারাপির কেস মেটানো যায় না, বুঝলে? আরাজ আর নাজমুল এ বাড়িতে আসার পরে এই প্রথম মারুফের শ্যালক শরীফ কথা বলল। কথাগুলো একটু খটকাই লাগে আরাজের কাছে। মুখের কোণে একটু বাঁকা হাসি খেলে যায় আরাজের, কিন্তু তা প্রকাশ করে না সে। যেখানে এসএফআই এই তদন্তের সার্বিক খোঁজ খবর আমাকে নিতে বলে গেল, সেখানে আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস তো অনেক পরের কথা। প্রথমত এটা 2 বা 4 টাকার চুরি কেস না যে একটা গোয়েন্দা ডেকে আনলাম আর চোর ধরা দিল। এটা খুনের কেস। সব কিছু এত সহজ না। দ্রুত হেঁটে ঘরে ঢুকে যায় শরীফ। মারুফ কিছুক্ষণ তার শ্যালকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপরে ওদের দিকে তাকিয়ে বলে, আপনারা ওনার কথায় কিছু মনে করবেন না। যেভাবে আমাদের বাবার খুনিকে ধরা যায় আপনারা তাই করুন। আমরা আপনাদের উপর পূর্ণ বিশ্বাস রাখছি। আজ আমি আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। শুধু আপনি আমার রুমে একটু আসবেন, কথা আছে। এই বলে নাজমুল হুদা আর আরাজ চৌধুরী উঠে চলে যায়। রাতে পাশের এক বাড়ি থেকে খাবার এসেছিল, সেই খাবার খেয়ে ওরা দুজনে শুয়ে যাবে। দেখলেন, মারুফকে আসতে বললেন, কিন্তু এখনো আসার কোনো নাম নেই। আমার তো ওকে সেই শুরু থেকে সন্দেহ হচ্ছে। টাকার সম্পত্তির জন্য ও আবার নিজের বাবাকে খুন করে বসেনি তো? হ্যাঁ, সঠিক তথ্য না মেনে মিথ্যে সন্দেহ করা একেবারে নিরর্থক নাজমুল। আপনি যদি বলে থাকেন যে সে নির্দোষ, তার কোনো ভয় নেই, তাহলে আপনি ডাকার পরেও সে কেন এলো না? আসতে পারি? দরজার কাছ থেকে মারুফের গলা ভেসে এলো। ওরা তাকিয়ে দেখলো দরজার কাছে মারুফ দাঁড়িয়ে আছে, হাতে একটা জ্বলন্ত সিগারেট। একটু পর পর ঘন ঘন সেটাতে টান দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসুন, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে একটু দেরি হয়ে গেল, বুঝতেই তো পারছেন বাড়ির অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, বসুন বসুন। মারুফ তার জ্বলন্ত সিগারেটে বড় বড় 2-3টা টান দিয়ে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপরে অলসভাবে নাক আর মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, হ্যাঁ বলুন, কি জানতে চান? প্রথমত যেটা জানতে চাই, আপনার বাবা যে উইল করেছিলেন তাতে কি আপনাদের 3 ভাইয়েরই সমান ভাগ? না, পেতাম না। মাসুদ বাবার খুব প্রিয় ছিল। শুনেছি বাবা নাকি সম্পত্তির 50% ওর নামে উইল করে রেখেছিল, আর বাকি 50% আমাদের 2 ভাইকে দিবে বলে ঠিক করেছিল। কিন্তু তা দেওয়ার আগেই তো... আচ্ছা, একটা বিষয়, যদি উইল করেই থাকে তাহলে তো তার কাগজপত্র বাড়িতেই থাকার কথা। যেহেতু আজকের অনুষ্ঠান ছিল, সেই কাগজগুলো কি পাওয়া গেছে? না, কোনো কাগজ পাওয়া যায়নি। আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, এমন নয় তো যে এই সম্পত্তির লোভেই আপনি বাবাকে খুন করেছেন আর সব উইল আর কাগজপত্র লোপাট করে দিয়েছেন? নিজের লিমিটের মধ্যে থাকুন আরাজ। আমি আমার বাবাকে খুন করব, তাও সম্পত্তির জন্য? ফ্যাক্টরিতে ম্যানেজারি করে যে টাকা পাই তাই তো ঢের। ঠিক আছে মারুফ সাহেব, আপনি এখন আসতে পারেন। বুঝতে পেরেছি, তবে আমি আমার বাবাকে খুন করিনি। আপনি মিছেই সন্দেহ করছেন আমাকে। ঠিক আছে, আপনার তাড়া থাকলে আপনি আসতে পারেন। মারুফ কোনো কথা বলল না। তার পরিবর্তে পকেট থেকে সিগারেট আর দেয়াশলাই বের করে আর একটা সিগারেট ধরালো। তারপরে ঘন ঘন বার কয়েক টান দিয়ে আবার মৃদু পায়ে বেরিয়ে গেল। সেই চলে যাবার সময়ে তার ডান হাতের কবজির কাছ থেকে 2 ফোঁটা রক্ত মাটিতে টপ করে পড়ল। নাজমুল কিছু না দেখলেও আরাজের চোখ তা ফাঁকি দিতে পারল না।
আরাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই 2 ফোঁটা রক্তের দিকে। কি মনে হয় মারুফ কি খুন করতে পারে? আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। কথাবার্তা শুনে তো কোনো অস্বাভাবিক কিছু মনে হলো না। আরাজ এবার বিছানা থেকে নেমে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। তারপর আঙুল দিয়ে ওই ফ্লোরে পড়া রক্তের কিছুটা তুলে নিল। 2 আঙুলে ঘষতে ঘষতে বলল, সব সময় কথাবার্তা দিয়ে মানুষ বিচার করা যায় না নাজমুল। তার কাজকর্ম সহ আনুষঙ্গিক সব বিষয়ের দিকেও নজর রাখতে হয়। যেমন এই রক্ত, একেবারে টাটকা তাজা রক্ত। রক্ত এলো কোথা থেকে? ওই মারুফের ডান হাতের কবজি থেকে পড়েছে। আর কিছু এই মুহূর্তে বলতে পারছি না, বাকিটা কাল সকালে ক্লিয়ার করব। সকাল হলো। এসআই আশিক এসেছেন একটু আগে। মারজুককে বাইরে উঠানে বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শরীফ একটা ছোট সাইড ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছে। আশিকের পাশ কাটিয়ে যাওয়া মাত্র আশিক বলল, আপনি কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, কাজ আছে। না, আপনি এখন বাইরে যেতে পারবেন না। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। মানে কি? জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা হয় করুন, আমি তো আর এ বাড়ির না। আমার পিছনে পড়ে আছেন কেন? আমাকে যেতে দিন। আপনি এই বাড়ির না, এর জন্যই আপনাকে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনি এখন কোথাও যেতে পারছেন না। শরীফ একবার কট্টক করে তাকিয়ে রইল এসআই আশিকের দিকে। তারপর হন হন করে ঘরে চলে গেল। ঘর থেকে আরাজ এসে আশিকের পাশে দাঁড়ায়। হ্যাঁ মিস্টার মারজুক, আপনি তাহলে বলছেন যে এই সম্পত্তির উপরে আপনার কোনো লোভ ছিল না? না, আর তাছাড়া আমার বাবা তো এই সম্পত্তি 3 ভাইকে সমান ভাগে ভাগ করে দেবে। আছে আছে মিস্টার মারজুক, কারণ আপনার বাবা মাসুদকে 50% সম্পত্তির উইল করে দিয়েছেন, আর বাকি 50% থাকে আপনাদের 2 ভাইয়ের জন্য। এটাতে যে কারো রাগ হতে পারে। আপনার রাগ হওয়াটাও অস্বাভাবিক না, আর এই রাগের বশেই আপনি হয়তো আপনার বাবাকে... চুপ করুন, কি বলতে চাইছেন আপনি? আমি আমার বাবাকে খুন করেছি? ওই সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। ওই সম্পত্তি আসলো কি গেল তাতে আমার কোনো যায় আসে না। 5 বছর আগে আমার সাথে যা হয়েছে আমি আর তার পুনরাবৃত্তি চাই না। 5 বছর আগে কি ঘটেছিল? কিসের পুনরাবৃত্তি আপনি চান না? আপনারা না গোয়েন্দা, পুলিশ, তাহলে খুঁজে বের করুন। আর হ্যাঁ, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলাটা নিশ্চয়ই আইনসঙ্গত নয়। মারজুক ঘরে চলে যায়। আরাজ চৌধুরী তার থুতনিতে হাত বুলাতে বুলাতে কি যেন ভাবছে। এটা তার একটা বিশেষ অভ্যাস। যখন কোনো গুরুতর বিষয় নিয়ে সে চিন্তা করে, কেবলমাত্র তখনই এই বিশেষ লক্ষণটা তার ভিতরে দেখা যায়। আশিক, হ্যাঁ বল, কাউকে জিজ্ঞাসাবাদ করেছিলি? মারুফকে আমি গত রাতে জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু এই 2 ভাই তো প্রায় এক ধরনের কথাই বলছে। তবে গত রাতে আমি একটা আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি। কিন্তু কি বিষয়? মারুফ জিজ্ঞাসাবাদের পর যখন চলে গেল, তখন তার হাতের কবজি থেকে 2 ফোঁটা তাজা রক্ত পড়েছিল। হ্যাঁ, এটা অত্যন্ত স্ট্রং একটা পয়েন্ট। ও হ্যাঁ, আসাদুজ্জামানের ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে। মৃত্যু গলাকাটার কারণেই হয়েছে। তবে রক্তে এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, যেটা এই দেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তবে বিলেত বা ওই ধরনের দেশগুলোতে এটি অ্যাভেলেবেল। এই কেমিক্যাল মানুষকে কয়েক ঘন্টার মধ্যে নির্জীব করে দেয়, হাত পায়ের চলন ক্ষমতা অকেজো করে দেয়। আর এই সুযোগ কাজে লাগিয়েই খুনটা করা হয়েছে। আমার মনে হচ্ছে এই বাড়ির অনেক ইতিহাস আছে যা আমরা জানি না। প্রথমে এই বাড়ির ইতিহাস আমাদেরকে খুঁজে বার করতে হবে। খুনের দিন শুনছিলাম এবারের কাজের লোক, কি যেন নাম, হ্যাঁ রোকন, সে নাকি অনেক বছর ধরে এই বাড়িতে আছে। আমার মনে হয় তাকে ধরলেই সব সঠিক তথ্য উঠে আসবে। ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি। আরাজ চৌধুরী নাজমুলকে রোকনের কাছে পাঠালো জিজ্ঞাসাবাদের জন্য, আর নিজে গেল মারুফের সেই হাত কাটার রহস্য বের করতে। মারুফের ঘরটা মাঝের ঘরের বাম পাশে। 2 দরজার পাশে 2টা ফুল গাছ, ফুলে ফুলে ভরে আছে গাছ দুটো।
একটা ছোট্ট পাখি ওই গাছের ডালে বসে সুন্দর শব্দে ডাকছিল। আরাজের আসার শব্দে ভয়ে উড়ে চলে গেল। ঘরের ভিতরে ঢুকতেই সোজাসুজি একটা রুম চোখে পড়ে। সেখানে বসে আছে মারুফ, আর ডান হাতের কবজিতে একটা কাটা জায়গার উপর ব্যান্ডেজ করছে। এই কাজে মনোযোগ দেওয়ার কারণে সে আরাজ চৌধুরীকে দেখতে পায়নি। একটু পরে চোখ পড়তেই মারুফ দেখে আরাজ চৌধুরী দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর তাই দেখে বিদ্যুৎ বেগে নিজের হাতের কবজিটা পিছনে লুকিয়ে ফেলে। আর লুকিয়ে লাভ নেই মারুফ, আমি কাল রাত থেকেই জানি যে তোমার হাতের কবজিটা কেটে গেছে, তাই যা জানো বলে ফেলো। বিশ্বাস করুন, এটার সাথে খুনের কোনো সম্পর্ক নেই। খুনের দিন একটু রাত হয়ে গিয়েছিল বাসায় আসতে। গেট থেকে বাড়ির ভেতরে ঢুকছিলাম, ঠিক তখন মনে হলো কেউ একজন বিদ্যুৎ বেগে আমার পাশ দিয়ে সরে বেরিয়ে গেল। তার সাথে আমার হাত লাগতেই কেটে যায়। আমি এরপর তাকে ডাকও দিলাম, কিন্তু ততক্ষণে সে হাওয়া হয়ে গেছে। আপনি এই কথাটা এখন বলছেন, আগে বলেননি কেন? আমি ভয়ে কিছু বলিনি। আমি ভেবেছিলাম এই কাটার কথা বললে আপনারা আমাকে খুনি বলে সন্দেহ করবেন, আর এই কারণে আমি সবার কাছ থেকে এই কাটা কবজি লুকিয়ে রেখেছি। আচ্ছা, ওই লোকটা সম্পর্কে কি আরও কিছু বলতে পারবেন? তাই কি একটুও দেখতে পেয়েছিলেন? না, একে তো অন্ধকার ছিল, তার উপরে আবার চারিদিকে ঘন কুয়াশা। তবে হ্যাঁ, লোকটা অনেক লম্বা, আমার থেকে কম করে হলেও 1 হাত লম্বা, আর ওর গা থেকে একটা পারফিউমের গন্ধ আসছিল, কিছুটা ঝাঁঝালো ধরনের, মনে হয় যেন নাক ছিঁড়ে যাবে। ঠিক আছে মারুফ, আমি আপাতত আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু যদি কথাটার একটা টুকরোও মিথ্যে বেরোয়, আপনি কিন্তু খুব বিপদে পড়বেন। আরাজ আসার জন্য পা বাড়ায়, ঠিক তখনই দেখতে পায় দরজার কাছ থেকে একটা ছায়ামূর্তি সরে যায়। আরাজ ছুটে বাইরে বেরিয়ে যায়, আর দেখতে পায় মারুফের মেয়ে সুমি দাঁড়িয়ে আছে। সুমি, এখানে তুমি কি করছো? কিচ্ছু না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। এখানে কি করছো? আমাদের কথা শুনছো? সুমি কোনো উত্তর দেওয়ার আগেই ভিতরে ঘর থেকে মারুফের স্ত্রী মহিমার গলা ভেসে আসে। সুমি, এই সুমি, সুমি মা, একটু ভিতরে আয় তো। যাও, তোমার মা ডাকছে। সুমি চলে গেলে আরাজও তার নিজের ঘরে ফিরে আসে। এসে দেখে নাজমুল ঘরের ভিতরে পায়চারি করছে, কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। আরাজ রুমে ঢুকতেই নাজমুল পায়চারি বন্ধ করে তার কাছে আসে। হ্যাঁ বলো নাজমুল, কাজের লোকের থেকে কিছু জানতে পারলে? কাজের লোক যে বলেছে তা শুনলে তো আপনার মাথা ঘুরে যাবে। এই কেস তো পুরো গোলমাল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, আগে তো বলো যে ওরা কি বলেছে। সম্পত্তির 50% যে মাসুদ পাবে তার নাকি 5 বছর আগেই সবাই জানে, আর তখন এই মারজুক ঘোর বিরোধিতা করে তার বাবার সাথে, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়। শেষ পর্যন্ত এমন হয় যে ওর বাবা আসাদুজ্জামান মারজুককে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। মারজুক এই 5 বছরে একটা টাকাও তার বাবার কাছ নেয়নি। আর মারজুক যদিও বলছে যে 50% সম্পত্তির অর্ধেক সে পাবে, কিন্তু এটা মিথ্যা। ওর বাবা মাসুদ আর মারুফকেই তার সম্পত্তির ভাগ দেওয়ার উইল করেছিল। নাজমুলের শেষ কথাগুলো আর আরাজের কানে ঢুকলো না, কারণ তার দৃষ্টি তখন রুমের জানালার দিকে। জানালার শিক কেউ একজন বাইরে থেকে ধরে আছে, তার শুধুমাত্র হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। আরাজ বিদ্যুৎ গতিতে বাইরে গিয়ে দেখে সুমি জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। খাটো হবার কারণে রুমের ভিতরটা দেখতে পারছে না সে, কিন্তু মনোযোগ দিয়ে কান পেতে আছে। আরাজ যে তার পিছনে দাঁড়িয়ে আছে তা সে দেখতে পায়নি। সুমি, এখানে কি করছো? আরাজের হঠাৎ এই কথা শুনে চমকে উঠল সুমি। এখানে কি করছো? আমাদের কথা শুনছো? সুমি কিছু বলার আগেই অন্য ঘর থেকে ওর মা মহিমার গলা ভেসে আসে। সুমির মা সুমিকে ডাকছে। সুমি, একবার এদিকে আয় মা। সুমি দৌড়ে চলে যায়, আর আরাজ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ঘরে চলে যায়, আর ইজি চেয়ারটায় বসে দেয়াশলাই দিয়ে একটা সিগারেট জ্বালায়, আর ঘন ঘন টান দিতে দিতে নিজের থুতনিতে হাত বুলাতে থাকে। কি মনে হচ্ছে, এই মারজুক খুন করেছে নাকি মারুফ? আমার কিন্তু সব জট পাকিয়ে যাচ্ছে। মারজুক আর মারুফকে নিয়ে পরে ভাববো।
আগে এই সুমিকে নিয়ে একটু কিছু ভাবতে হবে। সুমিকে নিয়ে? ও তো একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে ভাবার কি আছে? বুঝলে নাজমুল, কেউ বাচ্চাটার কিন্তু লুকিয়ে সুযোগ নিচ্ছে। ও যে বাচ্চা, ওর বাচ্চা হওয়ার সুযোগ নিয়ে কেউ ওকে আমাদের পেছনে ফলো করার জন্য লাগিয়ে দিচ্ছে। আর সব থেকে আশ্চর্যের বিষয়টা কি জানো নাজমুল, যখনই আমি ওকে দেখে ফেলি ঠিক ওই সময়ই ওর মা ওকে ডেকে পাঠায়, আর সুমি চলেও যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওর মা আমাদের কথা সুমির মাধ্যমে শোনে? মেবি। তবে এখন আমাদের হাতে 3টে পয়েন্ট আছে। 1, মারুফের সাথে খুনের দিনের রাতে একটা লোকের ধাক্কা লাগে, যে মারুফের থেকেও প্রায় 1 হাত লম্বা। 2, সুমিকে কেউ আমাদের পিছনে লাগাচ্ছে, যা আমরা ধরতে পারছি না। আর 3 নম্বর, রকনের সাক্ষ্য অনুযায়ী আসাদুজ্জামানের উপর মারজুকের ক্ষোভ। বিকালে থানায় ডাক পড়ল আরাজ ও নাজমুলের। মাসুদকে নাকি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আবার সেই ভাঙাচোরা পথ ধরে 3 চাকার গাড়িতে করে চলল ওরা। রাস্তায় আজ বেশ অনেক গাড়ি, একটু পরপর হর্ন দিচ্ছে। ছাদ খোলা গাড়িতে বসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল নাজমুলের, তাই বারবার ঠিক করার চেষ্টা করছে নাজমুল। নাজমুল, টাকা পয়সার জন্য মানুষ সব কিছুই করতে পারে, সে খারাপ কাজ হোক আর ভালো কাজ। তবে এই জায়গাটায় মনে হচ্ছে খারাপ কাজের পরিমাণটাই বেশি। আপনার কি মনে হচ্ছে এসবের পেছনে কি কারণ? ওই আসাদুজ্জামানের সম্পত্তি নাকি অন্য কিছু? 2টো কাজ আছে। 1, মহিমার সাথে কথা বলতে হবে, আর 2, মাসুদের জিজ্ঞাসাবাদটাও শেষ করতে হবে। পুলিশ স্টেশনটার সাথে এই রাস্তাটা একেবারেই খাপ খায় না। খুবই আধুনিক ধাঁচে এই অফিসটা তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখা যায় সুন্দর ঝকঝকে পরিবেশ, তবে ভিতরে ঢুকেও হতাশ হতে হলো না। একেবারে সাজানো গোছানো পরিপাটি সবকিছু। আশিক তার ক্যাবিনে আছে, আর তার সামনে একটা চেয়ারে বসে আছে মাসুদ। আয় আরাজ, বস। দেখুন স্যার, আমার এখানে কিছুই বলার নেই। আপনি আর আরাজ যে তদন্ত করছেন, তাতে মনে হয় না আমাদের পরিবারের আর কিছু জানতে বাকি আছে। আমি আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আনিনি। আমি একটা কনফিডেন্সিয়াল বিষয় জানার জন্য আপনাকে থানায় ডেকেছি, যা বাড়িতে সবার সামনে বলাটা আমার কাছে সুবিধাজনক মনে হয়নি। কি কথা স্যার? আপনার বড় ভাইয়ের শ্যালক, কি যেন নাম? ও হ্যাঁ, শরীফ। উনি কি করেন? মানে উনি বাইরে কোনো কাজ করেন? আসলে উনি একটু অন্য ধরনের লোক, সবার সাথে খুব একটা মেশেন না, কথাবার্তাও খুব একটা ভালো না, তার উপরে বদমেজাজি। তাই আমরা ওনাকে ওনার মতোই থাকতে দিতাম, কখনো কোনো কিছু জিজ্ঞেস করিনি। তবে হ্যাঁ, সপ্তাহে 2 দিন খুব সকালে তিনি বেরিয়ে যান, আর বাসায় ফিরতে রাত হয়। আর একটা কথা, কিছুদিন আগে আপনাদের বাড়িতে বেশ বড়সড় একটা চুরি হয়, আর চুরির পর থেকে ওই শরীফ কয়েকদিন নিখোঁজ হয়েছিল। এটা কি ঠিক? হ্যাঁ, আমাদের বাড়িতে চুরি হয়েছিল, প্রায় 1 লাখের মতো টাকা খোয়া গিয়েছিল। তবে শরীফ তার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। পরে এসে বলেছিল তার বাড়িতে নাকি জমি জমা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তাই কাউকে না জানিয়ে চলে গেছে। শুনুন, আমি আপনার বাড়ির সবার ফোন নাম্বার ট্র্যাক করেছি। সবার ডিটেলস ঠিক থাকলেও শরীফের বিষয়টা একটু সন্দেহভাজন মনে হয়েছে। একটা নাম্বারেই তার সাথে কথা হয়েছে, তার ফোন থেকে ফোন করা হয়েছে অন্তত 20 বার, তাও ওই খুনের দিন রাতে। আরও কিছু যাবতীয় টুকটাক প্রশ্ন করে শেষ করা হয়। এরপরে থানায় বসে চা খেয়ে সবাই বেরিয়ে পড়ে বাড়ির দিকে। তখন দুপুর হয়ে গেছে। আরাজের রুমের ঠিক আগেই শরীফের রুম। সেই রুমের সামনে থেকে যাওয়ার সময় আরাজ শুনতে পায় শরীফ কারো সাথে কথা বলছে। আরাজ চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু সে আবার থমকে দাঁড়ায়। শরীফ ইংরেজিতে কথা বলছে। আরাফ একটু শোনার চেষ্টা করছে। I will not give you another money. What? No. You can't do anything to me. শরীফ ফোনটা রেখে দেয়, আর সে কিছু বুঝে ওঠার আগেই ওখান থেকে সরে পড়ে আরাজ। রুমে আগেই চলে গিয়েছিল নাজমুল। এই শরীফের ভিতর কিছু একটা ঝামেলা আছে।
আমি ওকে একটু আগে স্পষ্ট ইংলিশে কথা বলতে শুনলাম, বোধহয় কোনো বিদেশির সাথেই। কি কথা বলেছিল? যার সাথে কথা বলছিল হয়তো শরীফ তাকে টাকা দিতে চায় না, তবে মনে হচ্ছে ওপাশে যার সাথে কথা হচ্ছিল সে কিছু একটা তো করবেই। কিন্তু কি একটা কাজ করেছে শরীফ, যার জন্য হুমকি দিতে পারে। কার সাথে কথা বলছিল আর কাকে টাকা দিতে চাইছে না? কি সেই অজ্ঞাত লোক? এক কাজ করে চলুন, এখন মহিমার জিজ্ঞাসাবাদের কাজটা সেরে ফেলি। আমার মন বলছে ওর কার্যকলাপের সাথে নিশ্চয়ই এই শরীফের কাজের কোনো মিল আছে। নাজমুলের কথা মতো আরাজ গেল মহিমার খোঁজে। মহিমা তখন তার রুমে দরজা বন্ধ করেছিল। দরজা নক করলে খুলে দেয়, আর রুম থেকে বের হয় সুমি আর মহিমা। সুমি, তুমি একটু বাইরে গিয়ে খেলা করো, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলে নিই। সুমি চলে গেলে ওরা ঘরে ঢোকে। দুইটা চেয়ারে বসে নাজমুল আর আরাজ, আর সামনে মুখোমুখি বসে মহিমা। বলুন, কি জানতে চান আমার কাছ থেকে? আমি এসব বিষয়ে কিছু জানি না, তাই আমি বলতেও পারবো না। না না, আমরা জানি যে আপনি কতটা জানেন আর কতটা জানেন না। প্রথমে বলুন, আপনি সুমিকে দিয়ে আমাদের ওপর নজর রাখাচ্ছিলেন কেন? আমি নজরদারি করি সুমিকে দিয়ে? কি সব আবল তাবল বলছেন? কিন্তু মহিমা দেবী, আমরা তো প্রমাণ ছাড়া আসিনি। আরাজ চৌধুরী এবার একটা ছোট্ট ডিভাইস বের করে, আর সেটা অন করতেই সেখান থেকে শোনা যায় মহিমা আর সুমির গলা। সুমি যা যা দেখেছে তাই তার মাকে বলেছে। ডিভাইসের এই অডিও শুনে চমকে ওঠে মহিমা। আপনি বুদ্ধিটা বেশ ভালোই করেছিলেন, বাচ্চা মেয়ে সুমিকে দিয়ে আমাদের কথা শুনে নেবেন। ভেবেছিলেন আমরা কিছুই ধরতে পারবো না, কি তাই তো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে এমনটা করতে চাইনি। তাই আপনার ভালোর জন্যই বলছি, সমস্ত কথাটা বলে দিন, নইলে বেকার বেকার থানায় তুলে নিয়ে গিয়ে সমস্ত কথা বার করতে হবে। সেটা কি ঠিক হবে? আমার ভাই শরীফ, ওকে আপনাদের বলা কথাগুলো আমি সব বলে দিই, আর এই কাজটা করার জন্য সুমিকে কাজে লাগাই, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। আপনার ভাইকে আমাদের কথাবার্তা পৌঁছানো মানেটা বুঝলাম না, এর কারণ কি? আমাদের কথা শুনে আপনার ভাইয়ের কি লাভ? আমি জানি না, আমি এর চেয়ে আর কিচ্ছু বেশি বলতে পারবো না। আমার ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে। ও আমাকে হুমকি দিয়েছিল, বলেছিল আমি যদি ওকে সাহায্য না করি তাহলে ও মারুফকে আর সুমিকে মেরে ফেলবে। নাজমুল, চলো। ঘরে ফিরে এসে মাসুদের থেকে জানা গেল শরীফ এইমাত্র হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে। তার ঘর এখন তালা দেওয়া। তারপরেও ঘরে ঢুকতে চাইল আরাজ। দরকার হলে তালা ভাঙতে হবে, কিন্তু আমাদেরকে এই রুমে ঢুকতেই হবে, কুইক। বাড়ির চাকর রোকনকে দিয়ে অনেক চেষ্টার পরে তালা ভাঙা গেল। নেন বাবু, তালা ভাঙ্গা ফেলছি। আচ্ছা, তুমি এবার আসতে পারো। আরাজ আর নাজমুল রুমে ঢোকে। একটু গুমোট আষ্টে গন্ধ সারা রুম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সব জায়গা খোঁজ করেও তেমন কিছুই পেল না ওরা। তবে খাটের নিচের দিকে তাকাতেই চমকে ওঠে দুজনে। একটা পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা আছে প্রায় 3 খানার মতো হাড়। আরে, এগুলো তো মানুষের হাড়। মানে মানুষের হাড় এই খাটের নিচে কেন? শুধু হাড় না, এই হাড়গুলো দিয়ে তো দেখছি নানা রকম অস্ত্রও বানানো হয়েছে। নাজমুল, এর মানে বুঝতে পারছিস? এই শরীফ হয়তো মানুষের হাড়ের ব্যবসা করে। এই সময় রুমের টেবিলের উপর একটা টুম করে শব্দ হয়। আরাজ তাকিয়ে দেখে একটা মোবাইল রাখা সেখানে, আর সে মোবাইলটাতে একটা মেসেজ এসেছে। ফোনটা তুলে নিয়ে মেসেজটা পড়ার চেষ্টা করে আরাজ। কি মেসেজ? কে পাঠিয়েছে? এটা তো সেই নাম্বার যে নাম্বার থেকে শরীফ খুনের দিন রাত্রির বেলা অনেকগুলো ফোন করেছিল। রাত 2টোর সময়ও দেখছি মেসেজও করেছিল, কাকে যেন পুকুর ঘাটে দেখা করতে বলেছে। তবে আশ্চর্য হচ্ছে এই দেখে যে মেসেজটা ইংলিশে করেছে।
নাজবুল, আজকের রাতটা কিন্তু লম্বা যাবে। আমি কিন্তু একটা বিষয় ধরতে পেরেছি, এই শরীফ এক বিদেশির সাথে যুক্ত। তার সাথে দুপুরও ইংরেজিতে কথা বলতে শুনেছেন আপনি, আর এই ইংরেজিতে মেসেজটাও সেই করেছে। আর হয়তো তাকেই খুনের দিন রাতে ফোন করেছিল শরীফ। ঠিক সন্ধ্যার সময়ে শরীফ বাসায় আসে। বেজায় উদ্ভ্রান্ত দেখাচ্ছিল তাকে। পাগলের মতো ঘরে ঢুকে যায়। তাড়াতাড়ির জন্য দরজার তালাটা যে ভাঙা তাও সে দেখতে পায়নি। নাজমুল আগে থেকেই থানায় সব কিছু জানিয়ে দিয়েছিল। রাত তখন 2টা বাজল। শরীফ কিছু একটা কাপড়ে লুকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। পুকুর পাড়ে তখন চাঁদের আলো পড়েছে। আজ তেমন কুয়াশা নেই। পুকুরে একটু পর পর ছলাত ছলাত শব্দে মাছ লাফিয়ে উঠছে। হঠাৎ শুকনো পাতা ভাঙার শব্দ করে শরীফ এসে দাঁড়ালো আর দেখলো পুকুর ঘাটে কেউ একজন দাঁড়িয়ে আছে। কি রে, তোকে আজ এমন খাটো লাগছে কেন রে? ওয়াই ডু ইউ ফিল শর্ট টুডে? ওয়াই আর শর্ট টকিং? শরীফের সামনে যে ছায়ামূর্তিটা দাঁড়ানো, সে কোনো কথা বলছে না, এক চুলও নড়ছে না, যেন পাথরে মূর্তি। শরীফ তার হাতে থাকা কাপড় দিয়ে মোড়ানো বস্তুটা বের করলো। একটা ছড়া। চাঁদের আলোতে স্পষ্ট তার ছায়া মাটিতে পড়েছে। তোর খুব লোভ হয়ে গেছে রে। তুই আমাকে ফাঁসাতে চাস, আমাকে ব্ল্যাকমেইল করতে চাস তুই? আজ তোকে পুরো খতম করে দেবো, পুরো। শরীফ তার হাতটা উঁচু করে আর ছড়াটা মারতে যাবে, ঠিক সেই সময়ে আলো এসে পড়ে ওর মুখের উপরে। আর একটা হাত এসে শরীফের হাত চেপে ধরে। হাতটা ছিল এসআই আশিকের হাত। শরীফ ওই হাত থেকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আর পেল না। কে কাকে শেষ করে দেখি তো একটু। শরীফ তাকিয়ে দেখে সে যাকে মারতে চেয়েছিল সে আর কেউ নয়, আরাজ চৌধুরী। এই দেখে বেশ একটু চমকেই গেল সে। তবে একটু পরেই যখন নাজমুল তার সাথে করে এক বিদেশিকে নিয়ে এলো, তখন তার চমক ভাঙল। এ হলো সেই বিদেশি যাকে ট্রেনে বসে আরাজ আর নাজমুল দেখেছিল। সেই বিলেতি ধাঁচের লোক যার নাম স্টিভস। রাতেই পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো শরীফ আর স্টিভসকে। সাথে গেল নাজমুল আর আরাজ চৌধুরী। থানায় জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে নিয়ে বসা হলো। হ্যাঁ বলুন মিস্টার শরীফ, একদম শুরু থেকে বলুন। গ্রামের গরিব বেকার একটা ছেলে ছিলাম আমি। গ্রামে কাজ পাওয়া যেত না, তাই এখানে এসেছিলাম কাজ খুঁজতে। 1 দিন 2 দিন করে কেটে গেল 1 মাস। এই সময় কিছু লোকের সাথে পরিচয় হয় আমার। তারা সবাই জুয়ারি, জুয়ায় পড়ে থাকতো সবসময়। আমি দেখলাম অল্প সময় অনেক টাকা কামানোর জন্য এর মতো ভালো কোনো পথ নেই। তাই কিছু টাকা লাগালাম সেখানে, আর আমি তার দ্বিগুণ টাকা পেয়ে গেলাম। এরপর এমন হলো যে আমি টাকা ফেললেই তার ডবল হয়ে যেত। জুয়া থেকে বর্তমানের এই কেস, বিষয়টা তো বড় আশ্চর্যজনক। তারপরে আমার সাথে পরিচয় হয় স্টিভসের। ও ইন্টারন্যাশনাল বেটিং বিজনেস করে। ওর কাছে আমি অনেক টাকা পাঠাই, কিন্তু সব টাকা আমি বেটিংয়ে হারিয়ে ফেলি। আমার তখন হুঁশ ছিল না। আমার আরও টাকার দরকার ছিল। ঠিক তখন আসাদুজ্জামানের বাড়িতে চুরির চিন্তা মাথায় আসে, আর আমি এক রাতে ওই বাড়ি থেকে 9 লাখ টাকা সরিয়ে দিই। স্টিভসের সাথে একটা সময় ভালো ভাব হয়ে যায় আমার, আর আমার কাছে অনেক টাকা পাওনা ছিল। আমি ভেবেছিলাম একটা বেটিংয়ে জিতলেই আমি ওর সব টাকা ফেরত দিতে পারবো, কিন্তু আমি হেরে গেলাম। শেষেতে 9 লাখ টাকাও খোয়া গেল আমার। স্টিভস আমাকে টাকার জন্য প্রেশার করতে লাগলো, এমনকি ও আমার দেশে চলে আসে। এরপর আমি তার সাথে দেখা করি। এরপর স্টিভস বলতে শুরু করে। স্টিভসের কথা অনুযায়ী শরীফ তাকে টাকা দিতে অস্বীকার করে, আর স্টিভস বলে যে টাকা না পেলে সে কেস করবে তার নামে। তখন শরীফ অনেক টেনশনে পড়ে যায়। ঠিক তখন স্টিভস তাকে বলে যে তার একটা মানুষের হাড়ের ব্যবসা আছে। শরীফ যদি একটা গোটা মানুষের সব হাড় তাকে দিতে পারে, তাহলে তার সব টাকা মওকুফ করে দিবে সে। হ্যাঁ, এরপরে আমি কৌশলে ওই রাতে আসাদুজ্জামানকে খুন করে ফেলি, কিন্তু ভাগ্য খারাপ যে মাথাটা নেওয়ার সুযোগ পাইনি। তার আগে দেখলাম গেটের কাছ থেকে মারুফ ঢুকছে। জানলার বাইরে স্লিভস ছিল। আমি ওকে ছোড়াটা দিয়ে দিই।
আরও বের হওয়ার সময় মারুফের সাথে ধাক্কা লাগে, আর এই জন্যই মারুফের কবজির কাছে কেটে যায়। কিন্তু তাহলে শেষে স্টিভকেই আবার মারতে চাইলেন কেন? ও তো আপনার সাথেই কাজ করছিল। এক নম্বরের নেমো খারাম একটা। আসাদুজ্জামানের সব হার 25 লাখ টাকায় বিক্রি হয়েছে। আমি ওকে 9 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা দিই, কিন্তু তাতে ওর হয় না। ও আরও দাবি করে। শুধু তাই না, আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বলে যে যদি আমি সব টাকা ওকে না দিই তাহলে ও আমি যে খুনিও ফাঁস করে দেবে। শেষবারের মতন আমাকে বলার জন্য আজ রাতে আমাকে ডেকেছিল। আপনারা না গেলে আজ রাতই ওর শেষ রাত হতো। এত রাতে আর গাড়ি পেল না। পুলিশের গাড়িতেই বাড়িতে নামিয়ে দিয়ে গেল ওরা। বাড়ি ঢোকার আগেই পুকুরের সেই শান বাঁধানো ঘাটে বসে রইল নাজমুল আর আরাজ। হ্যাঁ, বুঝলি নাজমুল, অপরাধ অনেক বড় হতে পারে, কিন্তু তার বীজ খুবই ক্ষুদ্র হয়। অনেক ছোট ছোট ভুল থেকেই একদিন বড় অপরাধ করার মেন্টালিটি আসে। যাক, অবশেষে কেসটা মিটল। এমন জট বাঁধানো কেস অনেক দিন পরে পেলাম, কি বলেন? এখনও যে একটা কাজ বাকি আছে, এই সম্পত্তি 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ঝামেলা না বাঁধে। হ্যাঁ, এটা এখন গুরুত্বপূর্ণ কাজ। চলুন ভেতরে যাওয়া যাক। সবাই নিশ্চয়ই আমাদের মুখ থেকে সবটা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। হ্যাঁ চলো। দুজনে আবার হাঁটতে হাঁটতে রাতের আধারে মিশে যায়। দূরে একটা পাখি মৃদু স্বরে ডাকতে ডাকতে হারিয়ে যায়। একা রাত আর এই শান বাঁধানো পুকুরের ঘাট যেন বারবার বলছিল, তোমাদের আবারও আসতে হবে এই অভয়নগরে, আবারও আসতে হবে। কণ্ঠসাহিত্যে আজকে শুনলেন কুশল মণ্ডলের কলমে কাটা মাথার কেলেঙ্কারি। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ গল্পতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। এতে আরও অনেক মানুষ গল্পটা শুনতে পারবে। আশা করি আপনি আপনার বন্ধুদের সাথে গল্পটা অবশ্যই শেয়ার করবেন। কণ্ঠসাহিত্য নতুন একটা গল্প নিয়ে আবারও হাজির হবে আগামী সপ্তাহে। তাই কণ্ঠসাহিত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।